না কোনো মিসাইল, না আধুনিক পারমাণবিক বোমা। কিন্তু যুদ্ধ হচ্ছে কোনো ধরনের রক্তক্ষরণ ছাড়াই। আর সেই যুদ্ধটা হচ্ছে আপনার পকেটের মধ্যেই। কি বিশ্বাস হচ্ছে না? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চীনের সাইবার গুপ্তচর বৃত্তি ও হ্যাকিং কর্মসূচি সম্পর্কে। কিভাবে এই হ্যাকিং সিস্টেম গড়ে উঠেছে, কোন ধরনের হামলা করা হচ্ছে আর কেন এটা আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা আরও জানব কিভাবে সাইবার অ্যাটাক ও হ্যাকিং থেকে আপনি নিজেকে নিরাপদ রাখতে পারেন। চলুন শুরু করা যাক। কল্পনা করুন একদিন সকালবেলা হঠাৎ ঘুম ভেঙে দেখলেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে ১ টাকাও নেই, অথচ ঘুমাতে যাওয়ার আগেও সবকিছু ঠিকঠাক ছিল। কি ভাবছেন, কোনো এক সিনেমার দৃশ্যের কথা বলছি? না, এটা আর শুধু সিনেমার কথা নয়। এমন অনলাইন হামলার ছায়া বাস্তবে পড়েছে। কি ভাবছেন, কে করেছে, কেন করেছে আর কি করা হচ্ছে মোকাবেলা করতে? এটাই আমরা আজ জানতে যাচ্ছি। ইন্টারনেট আবিষ্কারের পর থেকেই মানুষজন একে অপরের ডিভাইসে অ্যাক্সেস নেওয়া, আড়ি পাতা এবং তথ্য চুরি করা, এমনকি অন্যের ডিভাইস নিজের নিয়ন্ত্রণে নিতেও পছন্দ করে থাকে। বর্তমান বিশ্বের এক বড় বাস্তবতা হলো চীনের সাইবার কার্যক্রম। গত ২ দশকে চীন সাইবার সিকিউরিটিকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছে। তারা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছে, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকে গড়ে তুলেছে সাইবার সিকিউরিটির প্রকল্প হিসেবে, এবং এই সব কিছু একটা পরিকল্পিত কৌশলের অংশ। বিশেষভাবে উল্লেখযোগ্য, তাদের লক্ষ্য শুধুই অর্থনৈতিক নয়, বরং এর সাথে খুব নিবিড়ভাবে জড়িয়ে আছে রাজনৈতিক ও সামরিক উদ্দেশ্য। ব্যাংকিং, বিদ্যুৎ গ্রিড, পানি প্রক্রিয়াকরণ এবং টেলিকোম্পানির মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোতেও তারা অনুপ্রবেশের চেষ্টা করেছে, এমন অভিযোগ পাওয়া গেছে চীনের বিরুদ্ধে। শুরুটা হয়েছিল ২০০৭ সালে। ২০০৭ সালে বিশ্বজুড়ে শুরু হয় PWN2OWN নামে এক সাইবার প্রতিযোগিতা। যে প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল বিভিন্ন ওয়েবসাইট, ডিভাইস এবং সফটওয়্যারের যে বাগ এবং বিভিন্ন ধরনের এরর থাকে সেইগুলো ফাইন্ড আউট করে যথাযথ কর্তৃপক্ষকে জানিয়ে সেগুলোকে ফিক্স করা। যেমন অ্যাপেল, উইন্ডোজ এবং বিভিন্ন নামিদামি কোম্পানি তাদের ওয়েবের বিভিন্ন ধরনের বাগ ফিক্সিংয়ের জন্য এই প্রতিযোগিতা ব্যবহার করা হতো। চীনে ২০১০-এর পর থেকে এই প্রতিযোগিতা অনেক গুণ বৃদ্ধি পায়। চীনের হ্যাকাররা বিশ্বের নামকরা পজিটিভ হ্যাকারে পরিণত হয়। তারা ছিল সবাই খুবই স্বনামধন্য। এই সকল প্রতিযোগিতায় উইনাররা বিভিন্ন ধরনের প্রাইজ মানি পেত। কিন্তু হঠাৎ করে ২০১৮ সালের পর থেকে এই সকল হ্যাকাররা নিজেদেরকে আড়াল করে ফেলে। তাদেরকে আর কখনো কোনো প্রতিযোগিতার মঞ্চে দেখা যায় না। কোথায় হারিয়ে গেল তারা? সবার মনে প্রশ্ন জাগতে থাকে। কি জিং জাও নামে একজন হ্যাকার খুব বোল্ডলি প্রকাশ করেন যে চীনের যে হ্যাকাররা প্রতিযোগিতার নামে লোক দেখানো কিছু অর্জন করছে, এটা আসলে অনেক বড় আকারে দেশের মধ্যে প্রকল্প হিসেবে তৈরি করা যায়, যা দেশের জন্য লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে সহায়তা করবে এবং দেশের সাইবার সিকিউরিটি সিস্টেমকে আরও উন্নত করবে। এটা মূলত হ্যাকারদের ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত ছিল না। দেশটির সরকার চেয়েছিল যে এই সকল হ্যাকাররা তাদের নিজেদের দেশের জন্য কাজ করবে, কারণ তারা যেসব তথ্য বাগ ফিক্সিং এবং এরর ফ্রি করার জন্য টেকনিক্যাল কাজগুলো করে থাকে, এই কাজগুলো আসলে অল্প টাকায় বিক্রি করার ছিল না, এর দাম ছিল বিলিয়ন ডলারের মতো। তাই তারা সিদ্ধান্ত নিয়েছিল তাদের এই সকল হ্যাকাররা তাদের নিজেদের প্রযুক্তি ডেভেলপমেন্টের জন্য কাজ করবে। যার কারণে ২০১৮ সালের পরে সরকারি বিধিবিধানের কারণেই এই চীনা হ্যাকাররা আন্তর্জাতিক প্রতিযোগিতার প্ল্যাটফর্ম থেকে সরে আসে। কিন্তু এর বদলে দেশে বড়সড় ইভেন্ট চালু করে, যেমন তিয়ানফু কাপ, যেখানে প্রতিযোগীদের মধ্যে উইনারকে লক্ষ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হতো। শুধু তাই নয়, তাদের এই গবেষণার মধ্যে পাওয়া বিভিন্ন ইনফরমেশন এবং বিভিন্ন ধরনের ট্যালেন্ট তারা সরকারি বিভিন্ন সংস্থার কাছে প্রোভাইড করত, যার ফলে দেশটির সাইবার হ্যাকিং ও সাইবার কন্ট্রোলের মধ্যে বেশ এগিয়ে গিয়েছে। ১ মিনিট, এখনই জেনে নেওয়া দরকার ২০২৪ সালে যে এক ধরনের তথ্য ফাঁস হয়েছিল তা আমরা কেবল একটি কোম্পানির লিক হয়ে যাওয়া ইনফরমেশন বলে ধরে নিয়েছিলাম, কিন্তু তার আড়ালে ছিল আরও ভয়াবহ কিছু। সেখানে ছিল সেই সিস্টেমের ভিতরের কথোপকথন, বাস্তব অপারেশন এবং কিভাবে স্থানীয় পুলিশও এদের সাথে জড়িত ছিল। অর্থাৎ ব্যাপারটা কিন্তু অনেক গভীরের। ভিডিওটি দেখতেই থাকুন, কারণ পরের অংশে আমি বলবো এটার প্রভাব আপনার দৈনন্দিন জীবনে কেমন হতে পারে।
2024 সাল আইসুর নামের একটি চীনা সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠানের নথি গিটহাবে ফাঁস হয়ে যায়। এই নথিতে দেখা যায় চ্যাটলগ, অপারেশনাল রিপোর্ট এবং সরকারি কন্ট্রাক্টের অনেক ইনফরমেশন, যা ইঙ্গিত দেয় যে বেসরকারি ফার্মগুলোকে গোয়েন্দা কাজে ব্যবহৃত করা হচ্ছে। গুগলের রিসার্চে উঠে আসে যে আইফোনের বিভিন্ন তথ্য ফাঁস হয়ে যাচ্ছে কায়োস নামে একটি হ্যাকিং সিস্টেম দ্বারা। এই কায়োস মূলত অপারেট করছিল চীনের একদল হ্যাকাররা। সরাসরি কোনো প্রমাণ পাওয়া না গেলেও প্রতিযোগিতার মঞ্চে চীনা হ্যাকাররা যে ধরনের সিস্টেম প্রদর্শন করছিল, আইফোনের হ্যাক হয়ে যাওয়া তথ্যাদির যে ব্যাকগ্রাউন্ড, সেটা সেই কায়োসের সাথেই অনেকটা মিলে যায়। পরবর্তীতে দেখা যায় যে এই গবেষণার টার্গেট ছিল মূলত উইঘুর মুসলিমরা। এছাড়াও স্বনামধন্য রাজনৈতিক ব্যক্তিবর্গ, অ্যাক্টিভিস্ট এবং অনেক পপুলার মানুষজন, যেখানে এই হ্যাকার দলটি সাফারি ব্রাউজারকে ইউজ করে একটা ছোট বাগ আইফোনের মধ্যে সেন্ড করেছিল। ইউজাররা বুঝতেই পারেননি যে তার ফোনটি হ্যাক হয়েছে, কিন্তু তার ক্যামেরা, মাইক্রোফোন এবং অন্যান্য সেন্সিটিভ ইনফরমেশন হ্যাকারদের কন্ট্রোলে চলে গিয়েছিল। আইফোন যখন এই বিষয়টি লক্ষ্য করে, তখন তারা পরবর্তী আপডেটে এই বিষয়টি সমাধান করে দেয়। চ্যাটলগে এমন কথাও ছিল যেখানে একজন জানাচ্ছে মেইল সার্ভার, মানে তারা টার্গেটের ইনবক্সে ঢুকেছে। কতটা মারাত্মক ভাবা যায়! আপনি একটি গুরুত্বপূর্ণ পদে আছেন আর আপনার ফেসবুক মেসেঞ্জার অথবা মোবাইলের চ্যাট বক্স দেখছে আরেকজন। সেখান থেকে সে এই সিস্টেমটাকে নিয়ন্ত্রণ করছে, আপনার হয়ে অন্যকে রিপ্লাই দিচ্ছে বা কন্ট্যাক্ট করছে। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে সব কিছু ঠিকঠাক চলছে, কোনো ধরনের রক্তপাত হচ্ছে না। আপনার যে ডিভাইসটি আপনি নিরাপদ মনে করছেন, সেই ডিভাইসের মাধ্যমেই আপনার সাথে বিনা যুদ্ধে জয় করে নিচ্ছে আপনার সব ইনফরমেশন। আপনার বিরুদ্ধে সেই ইনফরমেশনগুলো কাজে লাগাচ্ছে। এক ক্লিকে আপনার ব্যাংক জব্দ করছে, তো পরের ক্লিকে আপনার সোশ্যাল মিডিয়া। সো সাবধান হওয়ার এখনই সময়। এই কর্মকাণ্ডের লক্ষ্য শুধু আমেরিকা নয়, ভারত, মালয়েশিয়া, তাইওয়ান, ব্রিটেন, তার মানে বিশ্বের অনেক দেশেই এটা ঘটছে। বিশেষভাবে যে গ্রুপগুলোর নাম উঠে এসেছে, সেগুলোকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা সল্ট টাইফুন, ভল টাইফুন ইত্যাদি নামে চিহ্নিত করেছে। গুয়ামে যেসব হামলা ঘটেছে সেগুলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই সকল হ্যাকার বাহিনীর কাছ থেকেই সামরিক বাহিনীর কাছে বিভিন্ন ধরনের তথ্যাদি ফাঁস হয়েছে। পশ্চিমা দেশগুলো এখন নতুন নিয়ম, নর্মস এবং আন্তর্জাতিক চুক্তি তৈরির চেষ্টা চালাচ্ছে, যেগুলো প্রযুক্তি নিরাপত্তা বাড়াবে এবং সিস্টেমের দুর্বল দিকগুলো সম্পর্কে নিয়মিত রিপোর্টিং নিশ্চিত করবে। কোম্পানিগুলো তাদের সাইবার সুরক্ষা বাড়াচ্ছে। এখন প্রশ্ন হলো, এসব থেকে বাঁচতে ব্যক্তি পর্যায়ে আমরা কি করতে পারি, অথবা আপনার কি করার আছে? যতটা সম্ভব পাসওয়ার্ড মজবুত রাখুন, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখুন। বিনা প্রয়োজনে কোনো অ্যাপস ফোনে ইনস্টল করবেন না। যদি ইনস্টল করেনও, তাহলে বিভিন্ন ধরনের আননেসেসারি যে পারমিশনগুলো চায়, যেমন কন্ট্যাক্ট, ক্যামেরা, মাইক্রোফোন অ্যাক্সেস, এসব জিনিসগুলো ভেবে দেখেন, তারপরে পারমিশন দেন। তার আগে বিনা কারণে কোনো অ্যাপসকে আপনার প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আর ইনফরমেশন ইউজের পারমিশন দিবেন না। ফোন এবং কম্পিউটারের সফটওয়্যার প্রতিনিয়ত আপডেট করুন। অপরিচিত ব্যক্তির দেওয়া কোনো ধরনের লিঙ্ক, মেইল অথবা কোনো ধরনের ছবি ক্লিক করা থেকে বিরত থাকুন। যদি আপনি প্রাতিষ্ঠানিক কোনো কাজে থাকেন, তবে সম্ভাব্য সকল সতর্কতা বজায় রাখুন। ম্যানুয়ালি সব পাসওয়ার্ড এবং ইনফরমেশনগুলো আলাদাভাবে সংরক্ষণ করুন। সেই সাথে সম্ভব হলে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এবং যতগুলো আইডেন্টিক্যাল ব্যাপার রয়েছে, সব সিকিউরিটি নিশ্চিত করুন। এতক্ষণের আলোচনায় আমরা এটা কিন্তু বুঝতে পারলাম যে চীনের সাইবার কার্যক্রম আপনার আমার জীবনে বড়, সুসংগঠিত এবং গভীর প্রভাব ফেলতে সক্ষম। এটা কেবল রাষ্ট্র স্তরের বিষয় নয়, আমাদের ব্যক্তিগত জীবনকেও প্রভাবিত করতে পারে। আশা করি ভিডিওটি আপনার কাছে তথ্যবহুল মনে হয়েছে। যদি ভালো লেগে থাকে, লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান আপনি কোন বিষয়ে আরও গভীর ভিডিও দেখতে চান। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।